আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর কাকতাড়ুয়া গল্পের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব যে কী রকম বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। আমরা কিন্তু আগের ক্লাসে কাকতাড়ুয়া গল্পটা ভালো করে পুরোটা কমপ্লিট করেছি। শব্দার্থ, টিকা, লেখক পরিচিতি, তারপর পাঠ পরিচিতি সব কিছু আমরা ভালো করে কমপ্লিট করেছি আগের ক্লাসে। ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো তবে এই ভিডিওটা দেখার আগে ক্লাসটা দেখে বুঝে আসতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এই তো আমরা বর্ণনামূলক প্রশ্ন কীরকম কী আসে তা দেখব। তো বর্ণনামূলকের জন্য কিন্তু প্রথমে আমাদের দুইটা প্রশ্ন থাকে আমাদের আনন্দপাঠ থেকে। তো একটা হচ্ছে 3 নাম্বার থাকে একটার জন্য, আরেকটা হচ্ছে 7 নাম্বার। টোটাল এরকম 10 নাম্বারের আমাদের প্রশ্ন থাকবে। ওকে, কতে থাকবে আমাদের 3 মার্কের জন্য একটা প্রশ্ন, খতে থাকবে 7 মার্কের জন্য প্রশ্ন। তো 3 মার্কের যে প্রশ্নটা সেটা আমরা একটু ছোট করে লিখবো, অবশ্যই 7 মার্কের প্রশ্নের মতো বড় করে লিখবো না। 7 মার্কের প্রশ্নটা আমরা একটু বড় করে লিখবো। 3 মার্কের জন্য আমরা 1-1.5 পৃষ্ঠা লিখতে পারি, ঠিক আছে। হাতের লেখা স্লো হলে 1 পৃষ্ঠা আমরা লিখে ফেলতে পারি, তাহলেই হবে। একটু প্যারা করে আমরা লেখার চেষ্টা করব। প্যারা করে লিখলে হয় কি, টিচাররা যখন খাতা দেখে তখন তাদের কিন্তু পড়তে সুবিধা হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। ঢালাও করে লিখে গেলে কোনো লাইন টিচাররা আসলে দেখতেও ভালো লাগে না। কোনো লাইন পড়লে পুরোটা তো আর সব খাতার পুরোটা পড়ে দেখাও কিন্তু সম্ভব হয় না। এই জন্য প্যারা প্যারা করে লিখলে কিন্তু তোমরাই অ্যাডভান্টেজ পাবে, দেখতেও সুন্দর লাগবে খাতাটা। তাহলে দেখো প্রথমেই কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের কাকতাড়ুয়া গল্পের যেই অনুশীলনীতে বর্ণনামূলক প্রশ্ন দুটি ছিল সেটা কিভাবে আমরা লিখবো সেটার একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কেন, ব্যাখ্যা করো। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কেন, ব্যাখ্যা করো। তার মতে বলতে এখানে বোঝাচ্ছে কার মতে? মৃগাঙ্ক বাবুর মতে, লেখকের মতে, ঠিক আছে। মৃগাঙ্ক বাবু কিন্তু একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন। তো তিনি আসলে যুক্তিবাদী মননের মানুষ, যেহেতু তিনি লেখক, তিনি যুক্তিবিদ্যা দিয়ে যুক্তিবাদী মননের মানুষ। তো তিনি কিন্তু আসলে এই কুসংস্কার বিশ্বাস করতেন না এবং তিনি এটাকে একটা পাজিকে তিনি মনে করতেন কি যে পাজি দেখে ভালো খারাপ হবে কিনা, আজকে দিনটা শুভ হবে কিনা, এটা আসলে হয় না, এটা আসলে ভুল ধারণা, ঠিক আছে। আজকে দিন যদি খারাপ হয়, বিপদে যদি পড়ে কেউ, তাহলে সে যে কোনো দিনেই বিপদে পড়তে পারে। তাহলে তিনি লেখক এটা ভাবতেন, এটা বিশ্বাস করতেন বলে তিনি আসলে পাজি দেখে দিনক্ষণ দেখে যাত্রা করাটাকে কুসংস্কার মনে করতেন। এটাই আমরা সুন্দর করে, এটা তো আমরা বুঝেছি এটার মাধ্যমে, এটা আমরা সুন্দর করে কি করব, গুছিয়ে খাতায় লিখব। কিভাবে লিখব দেখো। আধুনিক ও যুক্তিবাদী বিখ্যাত সাহিত্যিক মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় আধুনিক ও যুক্তিবাদী মনের মানুষ। তিনি মনে করেন মানুষের ভাগ্য বা কর্মতৎপরতা কোনো পঞ্জিকা বা পাঁজিতে লেখা শুভ অশুভ ক্ষণের উপর নির্ভর করে না। তার মতে নির্দিষ্ট কোনো দিন বা সময়ের যাত্রা করলে বিপদ হবে আর অন্য সময় করলে হবে না, এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন, ঠিক আছে, এবং যুক্তিহীন। বিজ্ঞানের যুগে এই ধরনের অন্ধবিশ্বাসকে তিনি কুসংস্কার হিসেবেই গণ্য করেন। ওকে, এটা আমরা প্রথমে একটা প্যারা লিখে নিলাম। তারপর কি লিখবো দেখো। গল্পের শুরুতে দেখা যায় দুর্গাপুর থেকে ফেরার পথে পানাগড়ের কাছে তার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তিনি জনমানবহীন মাঠে আটকা পড়েন। ড্রাইভার সুধীরের গাফলতিতেই এই দশা হয়। এই বিপদে পড়ে ক্ষণিকের জন্য তার মনে হয় যে আজ যদি পাজিতে যাত্রা নিষিদ্ধ থাকতো তবে তিনি অবাক হতেন না, কিন্তু পরক্ষণেই তিনি নিজের যুক্তিবাদী সত্তা দিয়ে অনুভব করেন যে এটি মূলত একটি যান্ত্রিক গোলযোগ ও মানুষের অসতর্কতা মাত্র। তিনি মনে করেন পঞ্জিকার নির্দেশের চেয়ে বাস্তব সচেতনতা এবং সতর্কতা বেশ গুরুত্বপূর্ণ। তিনি ব্যক্তিগত বিশ্বাস থেকেই তিনি পঞ্জিকার নিয়ম মেনে চলাকে কুসংস্কার মনে করেন, ঠিক আছে। বুঝলাম আমরা। তাহলে কিভাবে আমরা লিখব, এভাবে করে গুছিয়ে তোমাদের মতো করেই অবশ্যই তোমরা লিখবে। অবশ্যই এটা মুখস্থ করতে যাবে না, গল্পটা ভালো করে বুঝে প্রত্যেকটা লাইন বুঝে পড়লে অবশ্যই সুন্দর করে বানিয়ে কিন্তু তোমরা লিখতে পারবে। বাংলা কখনো মুখস্থ করবে না, সুন্দর করে বুঝে নিজের ভাষায় বানিয়ে লিখবে। এরপর দেখো খতে 7 নম্বরের জন্য কি প্রশ্ন আছে। মৃগাঙ্ক বাবু কেন সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না, বুঝিয়ে লেখো। মৃগাঙ্ক বাবু কেন সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে ওঝার সাহায্য নেবেন না, এটা বুঝিয়ে আমাদের লিখতে হবে। গল্প পড়ে আমরা জানতে পেরেছি যে মৃগাঙ্ক বাবু ওঝার সাহায্য কেন নিয়েছিলেন। তার স্বর্ণঘুড়ি চুরি হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, চুরি হওয়া বলে ভুল হবে, চুরি হয়নি, হারিয়ে গিয়েছিল এবং তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি তার বাসার অভিরামকে ওঝার সাহায্যে
চোর বের করার জন্য ওঝা নিয়ে আসেন এবং অভিরামকে ওঝা দোষী অভিযুক্ত করে এবং সেই ওঝার কথার ভিত্তিতেই তিনি অভিরামকে কী করেন, বাসা থেকে বের করে দেন বা চাকরিচ্যুত করেন। তাহলে এটাই হচ্ছে মেইন কারণ ছিল। এটা আমরা অবশ্যই এত ছোট করে লিখব না, আমরা একটু বড় করে লিখতে হবে 7 নাম্বারের জন্য। কিভাবে লিখব চলো আমরা সেটা দেখি। মৃগাঙ্ক বাবু একজন যুক্তিবাদী মানুষ হওয়া সত্ত্বেও তার জীবনে একটি বড় ভুল ঘটেছিল দীর্ঘদিনের বিশ্বস্ত ভৃত্য অভিরামের ক্ষেত্রে। সেই ভুলের অনুশোচনা এবং সত্যের উন্মোচনই তাকে ভবিষ্যতে ওঝার সাহায্য না নেওয়ার সিদ্ধান্তে উপনীত করে। মৃগাঙ্ক বাবুর বাড়িতে দীর্ঘ 20 বছর ধরে কাজ করত অভিরাম, কিন্তু একবার মৃগাঙ্ক বাবুর একটি দামি সোনার ঘড়ি চুরি হয়ে যায়। সুযোগ ও সুবিধা বিবেচনা করে সন্দেহ গিয়ে পড়ে অভিরামের উপর। যদিও সে বারবার নিজেকে নির্দোষ দাবি করেছিল, কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে এক ওঝাকে ডাকেন। সেই ওঝা তথাকথিত চাল পড়া বা কুলো চালানোর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে অভিরামী চোর। আধুনিক মনের মানুষ হয়েও মৃগাঙ্ক বাবু সেই সময় ওঝার সেই অবৈজ্ঞানিক সিদ্ধান্তকে মেনে নেন এবং বিনা অপরাধে অভিরামকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। বহু বছর পর পানাগড়ের মাঠে একা আটকে পড়ে মৃগাঙ্ক বাবু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটি অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি দেখেন মাঠের মধ্যে সেই কাকতাড়ুয়াটি জীবন্ত হয়ে অভিরামের রূপ ধরে তার সামনে এসে দাঁড়িয়েছে। সেই ছায়ামূর্তিটি তাকে মনে করিয়ে দেয় যে বিনা দোষে তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। অবৈজ্ঞানিক ওঝার মিথ্যে প্রমাণের কারণে সে কেবল কাজই হারায়নি, বরং অপমানে ও অর্থাভাবে বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় মারাও গিয়েছিল। সেই ছায়া মূর্তিটি মৃগাঙ্ক বাবুকে জানায় যে ঘড়িটি আসলে চুরি হয়নি, সেটি আলমারির নিচেই পড়ে আছে। ঠিক আছে, দেখো পরবর্তীতে কলকাতায় ফিরে যখন মৃগাঙ্ক বাবু সত্যি সত্যি আলমারির নিচে ঘড়িটি খুঁজে পান, তখন তার ভুল ভেঙে যায়। তিনি বুঝতে পারেন যে ওঝার কোনো অলৌকিক ক্ষমতা নেই, বরং এটি একটি প্রতারণা যা নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। ওঝার উপর বিশ্বাস করার অর্থ হলো যুক্তি ও সত্যকে বিসর্জন দেওয়া, নিজের পরম বিশ্বস্ত ভৃত্যকে হারানোর বেদনা এবং তার প্রতি হওয়া অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবেই মৃগাঙ্ক বাবু দৃঢ় প্রতিজ্ঞ হন যে ভবিষ্যতে কোনোদিন আর এমন অবৈজ্ঞানিক ও ভণ্ড ওঝার সাহায্য নেবেন না। ঠিক আছে, আসলে চোর ধরা কি এভাবে করে কি চোর ধরা যায়? যে একটা ওঝা একটা কোনো চাল পড়া বা একটা পানি পড়া দিয়ে বা এরকম অবৈজ্ঞানিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একটা চোরকে ধরে ফেলেন। ঠিক আছে, এটা আসলে কুসংস্কার ছাড়া আর কিছুই না, এটা ভিত্তিহীন। ঠিক আছে, এটার কোনো ভিত্তি নাই, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। তাহলে এটা অবশ্যই কুসংস্কার। তাহলে কুসংস্কার আচ্ছন্ন হয়ে লেখক যুক্তিবাদী। ঠিক আছে, তিনি হচ্ছে আধুনিক চিন্তার মানুষ, তিনি লেখক, তিনি জ্ঞানী মানুষ। তাহলে তিনি কি করলেন? অবৈজ্ঞানিক এই ওঝারকে বিশ্বাস করে তিনি ভুল করেছিলেন। তাহলে তিনি এটা সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনো ওঝার সাহায্য নেবেন না। ঠিক আছে, এটা কুসংস্কার ছাড়া আর কিছুই না। বোঝা গেল? এভাবে আমরা সাজিয়ে লিখবো। আমি শুধু তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কিভাবে তোমরা লিখতে পারো। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবে। আর নিজের মতো করে লেখা মানে যে কোনো ভাষায় তোমরা মানে লিখে দিতে পারো না, একটু বইয়ের মতো সুন্দর ভাষায় অবশ্যই লিখতে হবে, না হলে নাম্বার পাবে না, এবং একটু ইনফরমেটিভ হতে হবে। ঠিক আছে, আমরা গল্প পড়ে জেনেছি যে 3 বছর আগের ঘটনা ছিল এবং অভিরাম তাদের বাসায় 20 বছর থেকে কাজ করছিল। তো এই ইনফরমেশনগুলো তোমরা যদি সুন্দর করে গল্পের মধ্যে সুন্দর করে প্রশ্নের উত্তরে দাও, তাহলে কিন্তু তোমার উত্তরটা ইনফরমেটিভ হবে, তাহলে নাম্বার বেশি আসবে। দেখো এরপরে আমরা আরও 2টা প্রশ্ন দেখছি। ক নাম্বার দেখো, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর, কোন ব্যাপারে এবং কেন এই কথা বলা হয়েছে? গল্প যদি ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে এই কথাটা গল্পে বলা হয়েছিল এবং কেন বলা হয়েছিল। ঠিক আছে, কেন বলা হয়েছিল? দেখো লেখক যখন দাঁড়িয়েছিলেন আর তার ড্রাইভার কি করছিলেন, সুধীর পানাগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তেল আনতে। তো তখন লেখক একা একা দাঁড়িয়েছিলেন এবং 2-4টা গাড়ি তার মধ্যে দিয়ে ক্রস করছিল, মানে তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ থেমে তাকে কিছু জিজ্ঞেস করছে না, থেমে তার খোঁজ খবর কেউ নিচ্ছে না। তাহলে লেখক এটা বলেছেন যে পথে চলা অবস্থায় কেউ কোনো অসুবিধায় পড়লে বাঙালিরা আসলে সেটা থেমে
জিজ্ঞেস করে না যে কি সমস্যা হলো, এ ব্যাপারে হচ্ছে তারা অনেক স্বার্থপর। এটা কিন্তু মানে মেইন বিষয়, কিন্তু এটা আমরা সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখবো চলো দেখি। সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া গল্পে মৃগাঙ্ক বাবু যখন পানাগড়ের জনশূন্য প্রান্তরে গাড়ির তেল ফুরিয়ে যাওয়ার বিপদে পড়েন, তখন পথচলতি মানুষের সাহায্য না করার মানসিকতা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। এখানে এ ব্যাপারে বলতে মূলত বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো বা পরোপকার করার বিষয়টাকে বোঝানো হয়েছে। মানে মানুষ, বাঙালিরা পরোপকার করার ক্ষেত্রে একটু ক্ষীণমনো মানে করে না, করতে বেশি আগ্রহ প্রকাশ করে না, সেটার জন্য বাঙালিদেরকে তিনি স্বার্থপর বলেছেন। আর এই ব্যাপার বলতে মানে পরোপকার করার ব্যাপারটা, ঠিক আছে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করেন যে তার গাড়িটি রাস্তার ধারে অচল হয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বেশ কয়েকটি গাড়ি ও লরি তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু কেউই থামলো না বা তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা তা জিজ্ঞেস করলো না। মৃগাঙ্কবাবুর মতে আধুনিক বাঙালিরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে তারা নিজের সামান্য অসুবিধা করে অন্যের উপকার করতে চায় না। প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়ায় মগ্ন। এই উদাসীনতা ও সহমর্মিতার অভাব দেখেই তিনি ক্ষোভের সঙ্গে বাঙালিদের স্বার্থপর বলে অভিহিত করেছেন। এমনকি তিনি নির্মমভাবে স্বীকার করেছেন যে তিনিও একজন বাঙালি হিসেবে হয়তো অন্যের বিপদে একই রকম আচরণ করতেন, ঠিক আছে। মানে তিনি এই কথা বলে আবার তিনি চিন্তা করছেন যে আমিও তো বাঙালি, তাহলে আমি হলেও মনে হয় এরকমই করতাম, আমিও তখন পরোপকার করতে চাইতাম না, স্বার্থপরতা দেখাতাম। তো তিনি আবার এটাও স্বীকার করে নিচ্ছেন। বোঝা গেল? তাহলে খ নম্বরে চলে যাই। প্রশ্ন কি ছিল খ নম্বরে? কাকতাড়ুয়া গল্পের শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে। কাকতাড়ুয়া গল্পটা কেন কাকতাড়ুয়া নাম রাখা হয়েছে, এটা কি সার্থক নাম হয়েছে, এটা আমাদের যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে। চলো কিভাবে লিখবো দেখি। সাহিত্যের নামকরণের ক্ষেত্রে বিষয়বস্তু বা মূল প্রতীকের গুরুত্ব অপরিসীম। সাহিত্যে নামকরণের ক্ষেত্রে বিষয়বস্তু বা মূল প্রতীকের গুরুত্ব অপরিসীম। সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া গল্পের ক্ষেত্রে এই শিরোনামটি অত্যন্ত সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। প্রথমত, গল্পটির পুরো নাটকীয়তায় আবর্তিত হয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি নিষ্প্রাণ কাকতাড়ুয়াকে কেন্দ্র করে। নির্জন মাঠে একাকী বসে থাকার সময় মৃগাঙ্ক বাবুর দৃষ্টি বারবার সেই কাকতাড়ুয়াটার দিকে যাচ্ছিল। কাকতাড়ুয়াটির পরনে থাকা ছেঁড়া ছিটের শার্টটি তার স্মৃতিতে এক পুরনো ভৃত্যকে জাগিয়ে তোলে। অর্থাৎ গল্পে কাকতাড়ুয়াটি কেবল একটি জড়বস্তু নয়, বরং এটি মৃগাঙ্ক বাবুর অবচেতন মনে লুকানো অপরাধ বোধের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, গল্পের মূল ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্তটি কি? চূড়ান্ত মুহূর্তটি তৈরি হয় যখন কাকতাড়ুয়াটি মৃগাঙ্ক বাবুর চোখে জীবন্ত হয়ে ওঠে। অলৌকিক আবহেই সেই কাকতাড়ুয়াটি তার পুরনো ভৃত্য অভিরামের রূপ ধারণ করে, ঠিক আছে। কাকতাড়ুয়ার মাধ্যমেই সত্যের উন্মোচন ঘটে এবং মৃগাঙ্ক বাবু জানতে পারেন যে অভিরাম চোর ছিল না। কাকতাড়ুয়া এখানে একটি সেতুর মতো কাজ করেছে, যা বর্তমানে মৃগাঙ্ক বাবুকে তার অতীতের একটি বড় ভুলের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, ঠিক আছে। তার মানে এখানে প্রথমে বলা হচ্ছে কি যে নির্জন মাঠে একটা কাকতাড়ুয়া ছিল এবং কি সেটা একাকী বসে থাকার সময় তার চোখ, মৃগাঙ্ক বাবুর চোখ কি কাকতাড়ুয়াটার দিকে বারবার পড়ছিল। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যে গল্পের চূড়ান্ত মুহূর্ত বা ক্লাইম্যাক্স কখন শুরু হয়? যখন কাকতাড়ুয়া থেকে একটা কাকতাড়ুয়া থেকে একটা মানুষের ট্রানজিশনটা হয়ে যায় এবং মানুষ তখন কথা বলছে। তাহলে এটা একটা চূড়ান্ত মুহূর্ত বা ক্লাইম্যাক্স, যে আমরা মানে এটা পড়ে অবাক হয়ে যাই যে কি হচ্ছে আসলে। কাকতাড়ুয়া থেকে মানুষ হয়ে গেল, এটা আসলে কি একটা সেতু বন্ধন। কাকতাড়ুয়া থেকে মানুষ হয়ে সে অভিরামের যেই ঘটনাটা, লেখকের যেই ঘটনাটা 3 বছর আগে, সেটা মনে পড়ে যায়, ঠিক আছে। তাহলে এটা দ্বিতীয় কথা। তৃতীয়ত দেখো, নামটির মধ্যে একটি চমৎকার রূপক লুকিয়ে আছে। কাকতাড়ুয়ার যেমন পাখি তাড়ানোর জন্য মানুষের নকল রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকে, তেমনি এই গল্পে কাকতাড়ুয়াটি মৃগাঙ্ক বাবুর মনের অন্ধকার বিশ্বাস ও ভুল ধারণাকে তাড়িয়ে দেয়, সত্যের আলো নিয়ে আসে। গল্পের শেষে যখন দেখা যায় যে পুরো ঘটনাটি মৃগাঙ্ক বাবুর একটি স্বপ্ন বা তন্দ্রাচ্ছন্ন মনের কল্পনা ছিল, তখনও সেই কল্পনার মূল ভিত্তি ছিল ওই মাঠের কাকতাড়ুয়াটি। তাহলে তৃতীয়ত আমরা কি দেখলাম, যে কাকতাড়ুয়া এখানে একটা প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে এবং কাকতাড়ুয়া কি করে? মাঠের ফসলের কি
পাখিদেরকে তাড়িয়ে দেয়, যাতে পাখিরা ক্ষতি সাধন না করতে পারে ফসলের। আর এই কাকতাড়ুয়াটা কি করেছে, মৃগাঙ্ক বাবুর মনের সকল কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন যে বিষয়গুলো ছিল সেগুলোকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, চতুর্থত কি, আচ্ছা, এবং পরিশেষে আমরা কি বলতে পারি দেখো, পরিশেষে বলা যায় গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কাকতাড়ুয়াটি একটি রহস্যময় ও প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে উপস্থিত ছিল। এটি যেমন গল্পের আবহ তৈরি করেছে, তেমনি কাহিনীকে পরিণতির দিকে নিয়ে গেছে। তাই গল্পের বিষয়বস্তু ও মনস্তাত্ত্বিক গভীরতা বিচারে কাকতাড়ুয়া শিরোনামটি কেবল উপযুক্তই নয়, বরং অনন্য ও সার্থক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কি, দেখো আমরা এটা কীভাবে লিখেছি, আমরা কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা প্যারা দিয়ে তিনভাবে বর্ণনা করেছি। যে প্রথমত কাকতাড়ুয়ার নিজের মাঠে ছিল, লেখক বারবার তার দিকে চোখ পড়ছিল, সেটাই কাকতাড়ুয়া। আর দ্বিতীয়ত সেই কাকতাড়ুয়াটা যখন কি করে অভিরামের রূপে চলে আসে, অভিরাম কথা বলতে থাকে, তখন একটা ক্লাইম্যাক্স বা একটা চূড়ান্ত মুহূর্ত তৈরি হয়। তো এটা হচ্ছে একটা বিষয়। 3 নম্বর বিষয়টা হচ্ছে যেমন কাকতাড়ুয়া ফসলের পশু পাখি তাড়িয়ে দেয়, তেমনি লেখকের মনের অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন যে বিশ্বাসগুলো ছিল সেটাও কিন্তু এই কাকতাড়ুয়াটাই ছাড়িয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি আসলে গল্পের নামটা সার্থক হয়েছে। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয়ে থাকে যে গল্পের নামটা আমার কাছে মনে হচ্ছে না সার্থক, তাহলে তুমি সেভাবে উত্তরটা অবশ্যই প্রিপেয়ার করতে পারো, এবং সেভাবে কিন্তু অবশ্যই শুধু লিখলে হবে না যে সার্থক মনে হচ্ছে না, অবশ্যই সার্থক কেন মনে হচ্ছে না, কেন এটা যুক্তিযুক্ত নাম হয়নি, সেটাকে অবশ্যই তোমাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। ওকে, এরপরে দেখো, মৃগাঙ্ক বাবু কোথায় গিয়েছিলেন? গাড়ি মাঝপথে থেমে যাওয়ার কারণ কি ব্যাখ্যা করো। মৃগাঙ্ক বাবু কোথায় যাচ্ছিলেন? মৃগাঙ্ক বাবু যাচ্ছিলেন হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে তাকে মানপত্র দেওয়া হবে বলে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে মানপত্র দেওয়া হবে বলে তিনি যাচ্ছিলেন। এবং গাড়ি মাঝপথে কেন থেমে গিয়েছিল? কারণ গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এটা আমরা কিভাবে সুন্দর করে বর্ণনা করব দেখো। মৃগাঙ্ক বাবু দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি প্রথমে ট্রেন ধরতে চেয়েছিলেন, কিন্তু টিকিট না পেয়ে গাড়িতে রওনা দেন। ফেরার পথে পানাগড়ের কাছে হঠাৎ গাড়িটি থেমে যায়, কারণ ছিল গাড়ির পেট্রোল ফুরিয়ে গিয়েছিল। তখন ড্রাইভার সুধীর কাছের জায়গা পানাগড়ে পেট্রোল আনতে যায়। জায়গাটি মাত্র 3 মাইল দূরে হলেও সুধীর ফিরতে 2-3 ঘন্টা সময় নেয়। তাই মৃগাঙ্ক বাবুকে নির্জন মাঠে একা বসে থাকতে হয়। চারপাশে কুড়েঘর, তাল গাছ আর একটা কাকতাড়ুয়া ছাড়া কিছু ছিল না। এই একাকিত্ব এবং ভয়ের পরিবেশ থেকেই গল্পের রহস্যময় ঘটনার শুরু হয়। পুরো ঘটনা একটি ভয়ের পরিবেশ তৈরি করে, যা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ঠিক আছে, খ নাম্বার কি দেখো, কাকতাড়ুয়া তৈরির উপাদান ও উদ্দেশ্য বর্ণনা করো। কাকতাড়ুয়া তৈরির উপাদান কি? বাঁশ। ঠিক আছে, একটা কি এরকম লম্বা বাঁশ থাকে, খাড়া মাটিতে পোতা হয়, আর একটা বাঁশ থাকে হচ্ছে কি এরকম আড়াআড়িভাবে, এবং এর মাথার উপরে একটা হাঁড়ি দিয়ে দেওয়া হয়, হাঁড়ি বা পাতিল, এবং চক দিয়ে, হাঁড়িটা যদি কালো রঙের হয় সাদা রঙের চক দিয়ে চোখ মুখ এবং আঁকা হয়, এবং এখানে একটা জামা পরিয়ে দেওয়া হয়, শার্ট বা যে কোনো একটা জামা পরিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে কাকতাড়ুয়া। ঠিক আছে, এটা আমরা সুন্দর করে তাহলে লিখবো যে কি, কাকতাড়ুয়া হলো মাঠে বা খেতে পাখি ও অন্য প্রাণীদের তাড়ানোর জন্য তৈরি করা একটি মানবাকৃতির পুতুল। এটি সাধারণত বাঁশ, কাঠ, পুরনো কাপড়, খড় ইত্যাদি জিনিস দিয়ে বানানো হয়। ঠিক আছে, আমরা গল্পে যেটা জেনেছি সেটা হচ্ছে দুইটা বাঁশ দিয়ে কাকতাড়ুয়াটা এবং একটা হাঁড়ি দিয়ে, মাটির হাঁড়ি দিয়ে কাকতাড়ুয়াটা তৈরি করা হয়েছিল। কিন্তু অনেক জায়গায় অনেক সময় কি করে, বাঁশের পরিবর্তে খ্যার দিয়েও তৈরি করে, বা বাঁশ খ্যার দুটা দিয়ে তৈরি করে। ঠিক আছে, বা বাঁশের পরিবর্তে কাঠও দিতে পারে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাকতাড়ুয়া কিন্তু তৈরি করে থাকে। আবার অনেক সময় বাঁশের উপর এখানে তোমার খ্যার দেওয়া থাকে। ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৈরি করে। এখানে খ্যার থাকে, বাঁশের উপরে খ্যার দিয়ে দেওয়া হয়, তার উপরে জামা পরিয়ে দেওয়া হয়, এরকমও থাকে। ওকে, অনেক জায়গায় কিন্তু কাকতাড়ুয়াকে বাঁশের উপর খ্যার দিয়ে তার উপর জামা পরিয়েও কাকতাড়ুয়া বানানো হয়। ঠিক আছে, তারপর কি দেখো, কাপড় পরিয়ে ঢেকে দেওয়া হয় যাতে দূর থেকে দেখতে যেন আসল মানুষ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে মুখের অংশে পুঁতি বা রং করে মুখাকৃতি দেওয়া হয়। অনেক সময় কাকতাড়ুয়ার মাথায় টুপি বা হ্যাটও পরানো হয়। কাকতাড়ুয়ার মূল উদ্দেশ্য হলো পাখি ও অন্যান্য ক্ষতিকারক প্রাণীদের ফসল থেকে দূরে রাখা। পাখি যখন মাঠে আসে তখন তারা মানুষ দেখার ভয়ে পালিয়ে যায়। মানুষ দেখে
পালিয়ে যায়, ঠিক আছে, মানুষ দেখার ভয়ে কথাটা না হয়ে মানুষ দেখে পালিয়ে যায়। এই কারণে কৃষকরা কাকতাড়ুয়া ব্যবহার করে তাদের ফসল রক্ষা করেন, এতে ফসলের ক্ষতি কম হয় এবং ফলন ভালো হয়। কিন্তু কাকতাড়ুয়া গল্পে কাকতাড়ুয়ার অর্থ কিছুটা আলাদা। এখানে কাকতাড়ুয়া শুধু একটা পুতুল নয়, বরং এক নরকের কষ্ট সহ্য করা নির্দোষ মানুষের আত্মার প্রতীক, ঠিক আছে। এখানে আসলে কাকতাড়ুয়াটার আমরা উপাদান এবং উদ্দেশ্যটা বর্ণনা করলাম, যে নর্মালি কাকতাড়ুয়ার উদ্দেশ্যটা ফসলে পশু পাখি তাড়ানোর জন্য হয়ে থাকে, কিন্তু কাকতাড়ুয়া গল্পে কাকতাড়ুয়ার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এটা নয়, এটা হচ্ছে কি লেখকের কুসংস্কার ভাঙার একটা প্রতীক হিসেবে কাকতাড়ুয়া ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এভাবে সুন্দর করে গুছিয়ে খ লিখতে পারি। একটু শর্টে আমি লিখেছি, তোমরা আরেকটু বড় করবে, আরেকটু বড় করে নিজেদের মতো গুছিয়ে লিখবে। এরপর দেখো, কাকতাড়ুয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো। শিক্ষণীয় কী দিক? আমরা অবশ্যই এটার মূল একটা শিক্ষণীয় দিক পেয়েছি কি, কুসংস্কারকে আমাদের বিশ্বাস করা যাবে না, কুসংস্কারাচ্ছন্ন হওয়া যাবে না, ঠিক আছে। ওঝার বিশ্বাস, এখানে গল্পে শুধু কি চুরির অভিযুক্ত অভিরাম এবং অভিরাম এই ওঝার কথা বিশ্বাস করে লেখক কিন্তু যুক্তিবাদী মননশীল মানুষ হওয়া সত্ত্বেও ওঝার কথা বিশ্বাস করে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে সে হচ্ছে বিচার না করে অভিরামকে ছাড়িয়ে দিয়েছে কাজ থেকে। এটা একটা দিক দেখানো হয়েছে, কিন্তু এরকম কুসংস্কার দিক কিন্তু আরও অনেক আছে, ঠিক আছে। আরও অনেক ধরনের বিশ্বাসই এখনও সমাজে প্রচলিত আছে, তাহলে এগুলো কোনো ধরনের কুসংস্কারই বিশ্বাস করা যাবে না। এটাই আমাদের মূল শিক্ষা এই গল্প থেকে। তাহলে আমরা কি লিখবো? দেখো, কাকতাড়ুয়া গল্প থেকে আমরা শিখতে পারি কোনো মানুষকে আগে বিচার না করে সঠিক প্রমাণ দেখা উচিত। অকারণে কাউকে দোষী করা ভুল, এবং এটি একজন মানুষের জীবনে কত কষ্ট এবং অবিচারের কারণ হতে পারে। গল্পটি কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ক্ষতি সম্পর্কে সচেতন করে। ওঝা বা জাদুর উপর ভরসা না করে সত্য ও ন্যায়ের পথে চলা ভালো। মিথ্যা অভিযোগ অনেক সময় নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে। তাই আমরা সবসময় শান্তির সঙ্গে সত্য খোঁজার চেষ্টা করব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো খুব জরুরি। এই গল্প আমাদের সতর্ক করে মানুষকে বোঝার আগে তার কাহিনী শুনতে হবে। সত্য সামনে আসলে সঠিক বিচার হওয়া উচিত। এমন শিক্ষাই কাকতাড়ুয়া গল্পে আমাদের দেয়। কাকতাড়ুয়া গল্প এমন শিক্ষাই আমাদের দিয়ে থাকে। বোঝা গেল? খতে চলে যাচ্ছি। গল্পে উল্লেখিত পরিবেশ, সময় এবং আবহাওয়ার বর্ণনা দাও। পরিবেশ, সময়, আবহাওয়াটা কীরকম ছিল? মাঘ মাস চলছিল, চারিদিকে ধুধু করছে, ফসলও নেই জমিতে এবং চারিদিকে মানুষও নেই। দূরে একটা কুঁড়েঘর আছে, কুঁড়েঘরের পাশে দাঁড়িয়ে আছে একটা তেঁতুল গাছ, তার থেকে দূরে হচ্ছে কি সারি সারি তাল গাছ ছিল, পিছনে ঘন বন, জটলা বাঁধা বন। তো এরকম কিছু একটা আবহ তৈরি করা ছিল, সেটা আমরা সুন্দর করে বর্ণনা করব। কিভাবে? দেখো, গল্পের পরিবেশ খুবই নির্জন এবং একাকী। মাঘ মাসের শীতকাল, চারপাশে শুধু ফাঁকা মাঠ, মাঠের মধ্যে কয়েকটি ছোট কুঁড়েঘর দেখা যায় এবং দূরে তাল গাছের সারি। এই মাঠগুলো খুবই খোলা এবং শান্ত, সেখানে মানুষজন খুব কম। এমন একটা জায়গা একা থাকলে নিঃসঙ্গতা এবং কিছুটা ভয়ের ভাব সহজেই জন্ম নেয়। গল্পের সময় সন্ধ্যার দিকে যখন সূর্য অস্তাচলে নামে, তখন ধীরে ধীরে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। সন্ধ্যার ঠান্ডা বাতাস বইতে থাকে আর চারপাশ নীরব হয়ে পড়ে। এই সময় মৃদু ঠান্ডা স্নিগ্ধ বাতাস এবং নিস্তব্ধতা মিলে গল্পের আবহাওয়াকে রহস্যময় এবং ভীতিকর করে তোলে। মৃগাঙ্কর বাবু যখন নির্জন মাঠের মধ্যে গাড়িতে একা বসে থাকে, তখন চারদিক শুধু অন্ধকার আর নীরবতা। মাঠের মাঝে থাকা কাকতাড়ুয়া যা দেখতে মানুষের মতো আরও ভয়ের পরিবেশ তৈরি করে। সন্ধ্যার অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে কাকতাড়ুয়া যেন জীবন্ত হয়ে উঠেছে বলে মনে হয়। সব মিলিয়ে গল্পের সময়, স্থান এবং আবহাওয়া একসঙ্গে মিলে এক অদ্ভুত একাকিত্ব এবং ভয়ের অনুভূতি তৈরি করে। ঠিক আছে, এখানে আমাদের অদ্ভুত বানানটা সমস্যা হয়েছে। অদ্ভুত বানানটা আমাদের অবশ্যই দয় ভর রুসুকার ভূ ত, অদ্ভুত এটা হবে। ঠিক আছে, স্বরেও দয় ভটা যুক্ত হবে এবং রসুকার তারপর ত। ঠিক আছে, অদ্ভুত বানানটা আমরা ভুল করব না, আমরা ভালো করে সঠিকভাবে লিখব। ওকে, 7 নম্বরের জন্য কিন্তু আমরা এতটুকু লিখব না, আমরা আরেকটু বাড়িয়ে লিখব। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে লিখতে পারি মূল বিষয়গুলো। চাকরি চলে যাওয়া অভিরামের জীবনে কিরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো। তাহলে অভিরাম চোর অভিযুক্ত, মিথ্যা চোর অভিযুক্ত হলে তাকে কিন্তু
তার কথা বিশ্বাস না করে তাকে চাকরিচ্যুত করা হয়, চাকরি থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ অভিরাম চলে যায় তার নিজের বাসায়। চাকরি থাকে না, অন্য চাকরি তিনি করতে পারেন নাই, কারণ তিনি কি, তার ব্যারাম হয়েছিল, ব্যারাম মানে কি অসুখ হয়েছিল, সে হচ্ছে অসুস্থ ছিল, তার হাঁপানির রোগ ছিল, ঠিক আছে। এবং চাকরি করেননি, তার মানে কি তার টাকা পয়সা নেই, টাকা পয়সার অভাবে তিনি ওষুধও খেতে পারেনি, পথ্যও খেতে পারেনি, তাই তিনি সেই রোগেই মারা যান। এটাই তার শেষ পরিণতি হয়েছিল। এবং চাকরি চলে যাওয়া অভিরামের জীবনে কিরূপ প্রভাব হয়েছিল, তার প্রভাবটা অনেক গুরুতর একটা প্রভাব ছিল তার জীবনে। দেখো কি সেই প্রভাব, অভিরামের চাকরি চলে যাওয়া তার জীবনে খুবই নেতিবাচক প্রভাব ফেলে। তিনি 20 বছর মৃগাঙ্ক বাবুর বাড়িতে চাকরি করেছিলেন, ঠিক আছে, কিন্তু এক সোনার ঘড়ি চুরি হওয়ার কারণে তাকে সন্দেহ করা হয় এবং শেষ পর্যন্ত চাকরি থেকে বাদ দেওয়া হয়। যদিও অভিরাম নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে চেয়েছিলেন, তবুও কেউ তার কথা বিশ্বাস করেনি। চাকরিচ্যুত হওয়ার পরে তার মান সম্মান নষ্ট হয় এবং সে মানসিকভাবে খুব কষ্ট পায়। তার পরিবার এবং সামাজিক অবস্থাও দুর্বল হয়ে পড়ে। অভিরাম খুব কষ্টে মারা যায়, কিন্তু তার আত্মা শান্তি পায়নি, কারণ সে নির্দোষ ছিল। এই ঘটনার কারণে তার জীবনের সুখ শান্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ওকে, বোঝা গেল? এরপরে দেখো, কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলো সংক্ষিপ্ত পরিচয় দাও। কাকতাড়ুয়া গল্পের চরিত্র কি ছিল? 4টা চরিত্র আমরা পাই। এক নাম্বার হচ্ছে মৃগাঙ্ক বাবু, যিনি লেখক, এবং তার পুরো নাম কি, মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়। আর 2 নাম্বার ছিল হচ্ছে তার ড্রাইভার সুধীর, এবং 3 নাম্বার ছিল হচ্ছে কি, 3 নাম্বার ছিল হচ্ছে অভিরাম, তার গৃহকর্মী। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে কাকতাড়ুয়া। ওকে, এই 4টাই আমরা সুন্দর করে বর্ণনা দিব। দেখো নিচে কাকতাড়ুয়া গল্পের চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় একজন পরিচিত লেখক। তিনি দুর্গাপুরে একটি বিশেষ অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছিলেন। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি মোটর গাড়িতে যাত্রা শুরু করেন, কিন্তু গাড়ি চলার সময় মাঝপথে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় তিনি একাকী নির্জন মাঠের মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। 2 নাম্বার হচ্ছে অভিরাম, মৃগাঙ্ক বাবুর ঘর এবং অফিসের সাবেক চাকর। তিনি খুবই বিশ্বস্ত ছিলেন, কিন্তু একদিন কি মৃগাঙ্ক বাবুর সোনার ঘড়ি চুরি হওয়ার কারণে, ভুল বুঝাবুঝির কারণে অভিরামকে চোর সন্দেহ করা হয় এবং চাকরি থেকে বাদ দেওয়া হয়। অভিরাম নিজের নির্দোষতা প্রমাণ করার দাবি করলেও তাকে বিশ্বাস করা হয়নি, ঠিক আছে। অভিরাম যে নিজে নির্দোষ ছিলেন এবং সেটা সে বললেও কেউ বিশ্বাস করেনি। সুধীর হচ্ছে মৃগাঙ্ক বাবুর ড্রাইভার। গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ার পর তিনি দ্রুত পেট্রোল আনতে পাশের পানাগড় গ্রামের দিকে যান। সুধীরের কারণেই মৃগাঙ্ক বাবুকে নির্জন মাঠে একা অপেক্ষা করতে হয়। এবং কাকতাড়ুয়া, দেখো মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের আকৃতির একটি পুতুল। এটা সাধারণত মাঠে বা ক্ষেতে পাখি ও অন্য প্রাণীদের তাড়ানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই গল্পে কাকতাড়ুয়া কেবল পুতুল নয়, এটি অভিরামের আত্মার প্রতীক। ওকে, এই 4টা আমরা পেয়ে গেলাম, এই 4টা চরিত্র। এরপরে দেখো কি প্রশ্ন আছে, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি, কথাটি বুঝিয়ে লেখো। মজ্জাগত মানে হচ্ছে জন্মগত, শব্দার্থ থেকে আমরা পাই মজ্জাগত মানে জন্মগত, কিন্তু তাতে তার জন্মগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি, কথাটা বুঝিয়ে লেখো। কেন বলা হয়েছিল? দেখো কেন বলা হয়েছিল, মৃগাঙ্ক বাবু যে ভুল করেছিল সেটা শুধরে নেওয়ার বা নিজের মনোভাব পরিবর্তনের কোনো চেষ্টা তিনি করেনি, ঠিক আছে। তার বাবা, আমরা গল্প পড়ে জানতে পেরেছি কি, তার মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা নিয়ে আসে এবং এই ওঝার মাধ্যমে একটা মিথ্যা, একটা ভিত্তিহীন একটা কাহিনী ঘটানোর মাধ্যমে, চাল ছুঁড়ে দেওয়ার মাধ্যমে কি করে, অভিরামকে, তাদের গৃহকর্মীকে চোর সাব্যস্ত করা হয় এবং এই চোর সাব্যস্ত করার ফলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং বাসা থেকে বের করে দেওয়া হয়। কিন্তু লেখক কিন্তু কি যুক্তিবাদী এবং চিন্তাশীল মননের মানুষ। তিনি লেখক, তিনি শিক্ষিত, তিনি জ্ঞানী, কিন্তু তিনি কি করেছেন, তিনি কি এটা সম্পর্কে চিন্তা করেছেন? তার যুক্তিবাদী হওয়ার কি, এটা যুক্তিবাদী হয়ে কি লাভ হলো তার কোনো? তিনি কিন্তু চাইলে কি করতে পারতেন, চিন্তা করতে পারতেন যে ওঝা এভাবে কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ, কুসংস্কারের একটা ভিত্তিহীন একটা বিষয়ে একটা কাহিনী করে সে অভিরামকে চোর সাব্যস্ত করছে, এটা তো উচিত নয়, তার এটা নিয়ে ভাবা উচিত ছিল, কিন্তু ঠিক আছে, কিন্তু তিনি সেটা করেনি। এই জন্য এটা বলা হচ্ছে যে কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি, মানে তিনি যুক্তিবাদী হওয়া সত্ত্বেও তিনি এটা নিয়ে দ্বিতীয়বার ভাবেননি যে অভিরাম আসলে চোর নাও হতে পারে, এটা তো এভাবে করে চোর সাব্যস্ত কাউকে করা যায় না, এটা তিনি কিন্তু দ্বিতীয়বার ভাবেনি, ঠিক আছে।
এটাই বলা হচ্ছে যে সেটা শুধরে নেওয়ার বা নিজের মনোভাব পরিবর্তনের কোনো চেষ্টাই তিনি করেননি। তিনি অভিরামের প্রতি ভুল ধারণা থেকে বের হতে পারেননি। মনে তার ভেতরে এমন কিছু গুণ বা অভ্যাস ছিল যা বদলায়নি। সে এখনও অন্যায় বিশ্বাস বা কুসংস্কারের প্রভাব থেকে মুক্তি পায়নি। নিজের ভুল বুঝলেও সে মন থেকে সঠিকভাবে বদলায়নি। তাই তার মজ্জাগত অর্থ হলো গভীর বা প্রকৃত দোষ। এই দোষগুলো সংস্কার না হওয়ায় তিনি আবারও ভুল করতে পারেন, এটি বোঝায়। ভুল শুধরানো মানেই সবসময় মনোভাব বদলানো নয়। মৃগাঙ্কবাবু এরকমই একজন মানুষ ছিলেন। তিনি এই বাক্যটি তার চরিত্রের গভীর দুর্বলতা বোঝায়, মানে হচ্ছে তাই এই বাক্যে তার চরিত্রের গভীরতা বোঝায়, গভীর দুর্বলতাকে বোঝানো হয়েছে। এই বাক্যের মাধ্যমে তার চরিত্রের গভীর দুর্বলতাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপর দেখো খ নাম্বার, কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। কাকতাড়ুয়া গল্পের আলোকে কথাটির সত্যতা যাচাই করো। আসলে কুসংস্কারের মাধ্যমে কি কোনো কিছু ভালো কোনো কিছু হতে পারে? অবশ্যই হতে পারে না। কুসংস্কার তো এমনি সমাজের মানুষের মন গড়া কিছু কথা বা কিছু ঘটনা বা কিছু কাহিনী করে মানুষ এটা করে। তাহলে কুসংস্কার আসলে কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না। ঠিক আছে, যেমন কুসংস্কার অনেক ধরনের বাক্য প্রচলিত আছে, অনেক ধরনের কাজ প্রচলিত আছে। যেমন এক নম্বরে আমরা এটা দেখলাম গল্পের মধ্যে যে চাল ছুঁড়ে বা কুলো চালের মাধ্যমে কি করে চোর ধরে। এটা কি আসলে কোনো ভিত্তি বা একটা যুক্তিযুক্ত কোনো কিছু না, এটা ভিত্তিহীন এবং এটা একদমই কুসংস্কার, মানে এটা কোনো সায়েন্টিফিক্যালি কোনো প্রমাণই নেই এটার। তাহলে এরকম কাজগুলো আসলে করা উচিত নয়, কুসংস্কারে বিশ্বাস করা উচিত নয় আমাদের। যেমন আবার অনেক ধরনের কথা আছে যে অমাবস্যায় এটা করা যাবে না, ওটা করা যাবে না, বা রাতে নখ কাটা যাবে না, রাতে আয়নায় চেহারা দেখা যাবে না। হ্যাঁ, এগুলো আসলে কিন্তু ভিত্তিহীন। আগে পুরানো সময়ে যখন ইলেকট্রিসিটি ছিল না রাতের বেলা, তখন হয়তো মানুষকে বলা হতো যে নখ কাটা যাবে না। ঠিক আছে, তখনকার সময় আর এখনকার সময় তো অনেক আলাদা। এখন তো সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, তীব্র আলো আছে, অনেক ধরনের লাইটস আছে, তাই না? আমরা সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাই, লাইট জ্বালিয়ে থাকি, কাজ করি। তাহলে আমরা যদি রাতে নখ কাটি তাহলে কি আমাদের সমস্যা হবে? আমরা কি নখটা না দেখে আমাদের আমরা কেটে ফেলতে পারি? এখন তো এটা হয় না, কিন্তু যখন ইলেকট্রিসিটি ছিল না তখন এটা হওয়ার একটা সম্ভাবনা ছিল। হয়তো সেখান থেকেই এইটা এসেছে যে রাতে নখ কাটতে হয় না। ঠিক আছে, বা রাতে আয়না দেখতে হয় না, কারণ রাতে অল্প আলো, আয়নায় ভালো করে নিজের চেহারা দেখা যায় না, সেজন্য হয়তো বলা হতো যে রাতে আয়না দেখা লাগে না। কিন্তু এখনকার সময় এসে যদি আমরা এটা বলি যে রাতে আয়না দেখা যাবে না, তাহলে কি এটা যুক্তিযুক্তি হলো? যুক্তিযুক্ত কোনো কথা হলো? রাতে আয়না না দেখলে, মানে আয়না দেখলে কি হবে? বিপদ হবে। এটা কি হয় কখনো? রাতে আয়না দেখলে বিপদ হওয়ার থাকলে, বিপদ যদি হয় তাহলে আয়না দেখলেও হবে, না দেখলেও হবে। ঠিক আছে, তাহলে এরকম অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে হয়তো, কিন্তু আমাদের উচিত না কোনো ধরনের কুসংস্কার বিশ্বাস করা। আগে সেটা শুনলে আগে অবশ্যই নিজেদের বিবেক বুদ্ধি বোধ দিয়ে জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে যে আসলে এটা কিনা, নাকি এটা কুসংস্কার ভিত্তিহীন কোনো কথা। ওকে, তাহলে দেখো আমরা দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাচ্ছি। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। কাকতাড়ুয়া গল্পের আলোকে কথাটির সত্যতা যাচাই করো। এই যে লেখক কুসংস্কারে বিশ্বাস করে ওঝা দিয়ে যে চুরির অভিযোগে অভিরামকে তাড়িয়ে দিয়েছে, এটার মাধ্যমে কি নেতিবাচকই প্রভাব পড়েছে, কোনো ধরনের ইতিবাচক প্রভাব কিন্তু পড়েনি। অভিরাম কি করেছে? অভিরাম এই চোরের দায়ে অভিযুক্ত হয়ে তার মান সম্মান চলে গেছে। তিনি হয়তো পাড়া মহল্লায় তার মুখ দেখাতে পারেনি, অন্য কাজ করতে পারেনি, কাজ পায়নি, নিজেও অশান্তির মধ্যে ছিল যে আমাকে চোর বলে তাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, কোনো কিছুই ভালো হয়নি কিন্তু, এবং শেষে সে অসুস্থ হয়ে মারা যায়। তাহলে কুসংস্কার কখনোই ভালো ফল বয়ে আনতে পারে না। তাহলে দেখো কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না কথাটি কাকতাড়ুয়া গল্পের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। গল্পে দেখা যায় মৃগাঙ্ক বাবুর বাবা ওঝার সাহায্যে অভিরামকে ভুলভাবে দোষী সাব্যস্ত করেন। তারা কোনো সত্য বা প্রমাণ না দেখে কুসংস্কারের উপর বিশ্বাস করেই সিদ্ধান্ত নেন। এর ফলে অভিরাম একজন নির্দোষ মানুষ হলেও তার জীবন নষ্ট হয়, চাকরি চলে যায় এবং সে অকারণে কষ্ট ভোগ করে। পরে যখন সত্য জানা যায় তখন বুঝতে পারেন এই কুসংস্কারই ভুলের কারণ ছিল। তাই কুসংস্কারের প্রতি বিশ্বাস করলে মানুষ অনেক সময় অন্যায়ের শিকার হয় এবং সমাজে অবিশ্বাস এবং বিভ্রান্তি বাড়ে। সুতরাং
কুসংস্কার কখনো ভালো ফল বয়ে আনে না, বরং মানুষকে ভুল পথে নিয়ে যায়। কাকতাড়ুয়া গল্প আমাদের শেখায় যুক্তি ও প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বাস্তব ও বুদ্ধির উপর বিশ্বাস রাখা উচিত, কারণ কুসংস্কার থেকে কোনো ভালো ফল পাওয়া সম্ভব নয়। তাই আমরা সবসময় কুসংস্কারের বিরুদ্ধে তাই আমাদের সবসময় কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যকে বুঝতে চেষ্টা করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন আমাদের নাই, এ কয়টাই আমাদের প্রশ্ন ছিল। আমরা অবশ্যই বুঝতে পারলাম এই ধরনের প্রশ্নই কিন্তু আসতে পারে। তাহলে আমরা এই প্রশ্নগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করব, অবশ্যই মুখস্থ করব না, গল্পটা ভালো করে বুঝে তারপর প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করব নিজের মতো করে, সুন্দরভাবে, ইনফরমেটিভভাবে এবং প্যারা করে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে প্রশ্ন লিখলে অবশ্যই ভালো নাম্বার তোমরা পাবে প্রশ্নে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য।